যে আপনি যদি এই ৩ মাসের গ্রাফ দেখেন, গত ৩ মাসের, সেটা যদি অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ৩ মাসের গ্রাফ দেখুন, তাহলে কিন্তু এই অপরাধের মাত্রা আরো বেড়েছে। এবং সেইটা কারণটা হয়েছে যে অপরাধ হয়ে আসছিল। যারা বিভিন্ন এলাকা থেকে পালিয়ে এসছে, ধরেন যারা আওয়ামী লীগের নেতাকর্মী ছিল, তারা এখন নানানভাবে এই জীবিকা নির্বাহের চেষ্টা করছে এবং তাদের একটা অংশ কিন্তু এই অপরাধের সাথে জড়িত বলে ওই রিসার্চে সেটা প্রমাণিত যে তারা এই একটা হচ্ছে আনস্টেবল করা, ওইটা ব্রডার পার্সপেক্টিভ, সেই লিয়াজোটা তৈরি হচ্ছে কিনা, বা আজকে যে ঘটনাটা এই জয় বাংলা স্লোগান দেওয়া এর সাথে সংযোগ আছে কিনা, বা যে কথাটা আমি আজকে বলছি যে এরিয়াটাতে অবস্থান নেওয়া, আপনি দেখেন সংখ্যাটা কিন্তু বেশ ভালো নাম্বারে ছিল, যেটা এক্সপেক্ট করা যায় না। তাহলে এই ডেটাটাকে একটা সাপোর্ট করে। তাহলে তারা এই এলাকাগুলোতে অবস্থান করে বিভিন্ন পেশায় যুক্ত হয়ে এবং রাতের বেলা তাদের যে অনেক টাকা ইনকামের অভ্যাস ছিল বা জীবনযাপনের জন্য যেটা দরকার, তারা তো এই জোনগুলোতে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে, যে এখানে গিয়ে অপরাধ সংগঠন করে আপনার এক্সিট নেওয়া যায় বা অবস্থান করা হচ্ছে, সেটা একটা জিনিস। ঢাকা আলো ঝলমলে এক শহর, রাতজাগা মানুষের শহর, স্বপ্নের শহর। কিন্তু সেই শহরেই আজ প্রশ্ন উঠছে, নিরাপত্তা কোথায়? বাসার গেটের সামনে দাঁড়িয়ে থাকা দুই বোন, গভীর রাত, হাতে লাগেজ, কয়েক সেকেন্ডের মধ্যেই চাপাতির মুখে সবকিছু ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাটি শুধু একটি ছিনতাই নয়, এটি একটি রাষ্ট্রের নাগরিক নিরাপত্তা নিয়ে যেন প্রশ্নবোধক চিহ্ন। প্রতিদিন খুন হচ্ছে, জমি নিয়ে, আধিপত্য নিয়ে, মাদক নিয়ে, কখনো সামান্য তর্কে। শিশু ধর্ষণ, নারী নির্যাতন, অপহরণ, ছিনতাই, ডাকাতি সবকিছুই চলছে সমান তালে। তবে কি আইন অপরাধীর চেয়ে দুর্বল হয়ে পড়ছে, নাকি আমরা এমন এক সমাজের দিকে এগুচ্ছি যেখানে মানুষ নিরাপত্তার জন্য আইনের নয়, ভাগ্যের উপর নির্ভর করতে বাধ্য হচ্ছে? যে শহরে একজন নারী নিজের বাসার সামনে নিরাপদ নয়, যে সমাজে শিশুরা নির্যাতনের শিকার হয়, যে রাষ্ট্রে গণপিটুনি কখনো বিচারকে ছাপিয়ে যায়, সেখানে নাগরিকের সবচেয়ে বড় প্রশ্ন একটাই, এই শহরে নিরাপত্তা কোথায়? মূলত এই বিষয়টি আজ আমরা আলোচনা করব। সেই সঙ্গে আমাদের আলোচনায় আসবে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রসঙ্গগুলো। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RIC স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন মাহবুব আজিজ, সিনিয়র সাংবাদিক। শুভেচ্ছা। সেই সঙ্গে আরো আছেন অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ মামুন, রাজনীতি বিশ্লেষক। দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব মাহবুব আজিজ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। বলছিলাম যে বাসার গেটের সামনে দাঁড়িয়ে থাকা দুই বোন ছিনতাইয়ের শিকার হলো এবং মোহাম্মদপুরের আমরা দেখছি যে এটি নিত্য নৈমিত্তিক ঘটনায় দাঁড়িয়েছে। মোহাম্মদপুর কি তাহলে রাষ্ট্রের ভিতর আরেক রাষ্ট্র হয়ে উঠেছে? কেন অপরাধের অভয়াশ্রমে পরিণত হয়েছে মোহাম্মদপুর? কেন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না অপরাধ? জি, ধন্যবাদ। শুভেচ্ছা সবাইকে। দেখুন, মোহাম্মদপুরের এই ঘটনাটি একদম যে তাজা, আজকেরই, কিন্তু আপনি এই একটি মানবাধিকার যে রিপোর্ট দেখলাম যে মে মাসে 312টি নারী ও শিশু নির্যাতন ছিল এপ্রিলে, সেটা মেতে হয়েছে 326টি। আর ধর্ষণের ঘটনা ঘটেছে এই মে মাসে 78টি, যেটা এপ্রিলে ছিল 54টি। আর মব সন্ত্রাসে সারা দেশে এই এক মাসে নিহত হয়েছে 32 জন। কাজেই এই পুরো পরিস্থিতিটা যে ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা তো আমরা অনেক দিন ধরেই বলছি, শুনছি, দেখছি। বিশেষ করে গণ অভ্যুত্থানের পর যে অন্তর্বর্তী সরকারের অপশাসন চলেছে, এবং সেখানে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই নাজুক অবস্থায় ছিল, এবং সেখানে আইন নিজের হাতে তুলে নেবার একটা বন্দোবস্ত সরকারি পায়ে পৃষ্ঠপোষকতাই হয়ে গেছে বলা যায়। বিভিন্ন জায়গায় মব সন্ত্রাস হয়েছে, সরকার সেখানে দৃষ্টিপাত দেবার মতো অবস্থায় ছিল না বলেই মনে হয়। কিন্তু তারপর যখন 12ই ফেব্রুয়ারিতে গণতান্ত্রিক সরকার যাত্রা শুরু করলো, একেবারে এই 100 দিনের যে যাত্রাতে সবকিছু পরিবর্তন হয়ে যাবে চোখের পলকে, সেটা যেমন আমরা প্রত্যাশা করি না, কিন্তু এটা তো ঠিক যে কম সময়ও যায়নি, এবং সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্যে সরকার যে সমস্ত পদক্ষেপ নিয়েছেন তা সম্ভবত আরও দৃঢ় এবং আরও সময়োপযোগী হওয়া প্রয়োজন। যেটা রামিসা হত্যাকাণ্ড, ধর্ষণের ক্ষেত্রে সরকার নিয়েছে যে দ্রুত বিচারের পদক্ষেপ, এবং আজকে চার্জ গঠন হলো এবং দ্রুত বিচার হচ্ছে,
ঠিক একইভাবে যদি প্রতিটা ক্ষেত্রে সরকার এভাবে এগিয়ে আসতো, অর্থাৎ আইনের শাসন যদি জারি থাকতো, একদম সরাসরি কিছু বিচার যদি সামনে দৃষ্টিগ্রাহ্য হতো, তাহলে কিন্তু পরবর্তী অপরাধটি করবার আগে অপরাধীরা ভাবতো যে আমি হয়তো আইনের হাতে সোপর্দ হব। যেহেতু আইনের একটা কাঠামো অনুপস্থিত হয়ে আছে, দীর্ঘদিন ধরে ছিল, সেই জায়গায় পৌঁছতে আমাদের নিশ্চয়ই বেগ পেতে হবে। এবং এই জায়গায় সরকার যদি খুব শক্ত হাতে এটা এখনো রাশ টেনে না ধরে, তাহলে পরিস্থিতি আরো খারাপ হবে। আমরা বাড়ির দেখছি সামনে কঠোর আইন রয়েছে, শাস্তির বিধান রয়েছে, তারপরও অপরাধ প্রবণতা কমছে না। তাহলে কি আইনের প্রয়োগের দুর্বলতার কারণেই অপরাধ দমন করা যাচ্ছে না? এইটা তো একটা একদম প্রাথমিক ব্যাপার। কারণ আপনার যদি খাতা কলমে আইন থাকে, সেটার যদি প্রয়োগ না ঘটে, তাহলে আপনি কি করে আপনি এই অপরাধ কমাবেন? আপনি যে সমস্ত, আমরা যে 32টি মব সন্ত্রাসের ঘটনা, 32 জন নিহত, 69টি মব সন্ত্রাসের ঘটনা ঘটেছে এক মাসে, মে মাসে। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে আমরা বারবার বিভিন্ন জায়গা থেকে বলা হলো, বিভিন্ন পর্যায়ে থেকে, যে এই সরকারের, অন্তর্বর্তী সরকারের একটি প্রতীকী পরিচয় হয়ে উঠেছিল যে তারা মব সন্ত্রাসী। তো সেই জায়গায় মানে সরকার যখন ব্যর্থ হয়, তখনই তাদেরকে মব সন্ত্রাসী বলা হচ্ছে। সরকার তো সন্ত্রাস করছিল না, সন্ত্রাস তো করছিল অনেক অসাধুরা। কিন্তু আমরা তো এর আগে শুনেছি যে নির্বাচিত সরকার ক্ষমতায় এলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। উন্নতি হলো কি? উন্নতি হয়নি, কারণ সেটা তো আমরা দেখতে পাচ্ছি যে আপনি যদি এই 3 মাসের গ্রাফ দেখেন, গত 3 মাসের, সেটা যদি অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম 3 মাসের গ্রাফ দেখুন, তাহলে কিন্তু এই অপরাধের মাত্রা আরো বেড়েছে। এবং সেইটা কারণটা হয়েছে যে অপরাধ হয়ে আসছিল। আইন শৃঙ্খলা বাহিনী 24-এর যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর যুক্তিসঙ্গত কারণেই তারা নিষ্ক্রিয় ছিল, কারণ সরকারি পেটো বাহিনী হিসেবে তারা কাজ করে নিজেদের মেরুদণ্ডহীনতার পরিচয় দিয়েছিল। এবং এটা একটি বাহিনী, সরকারের পেটোয়া বাহিনী যখন হয়ে যায়, সেই জায়গার থেকে উঠে আসা পেশাদারিত্বের জায়গায় একটা সমস্যা তো ছিলই, কিন্তু ওই জায়গার থেকে বেরিয়ে এসে অনেকখানি সময় পার হয়েছে। সেই জায়গা থেকে সরকার আজকে যেই অবস্থায় দাঁড়িয়েছে, সেখানে কিন্তু যদি শক্ত হাতে আইন প্রয়োগ করা না হয়, তাহলে এই পরিস্থিতির উন্নতি হবার কোনো সম্ভাবনা আমরা দেখি না। কারণ আপনি দেখুন যে একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে। কয়টি ঘটনার শাস্তি আমরা নিশ্চিত করতে পেরেছি, এবং সেই জায়গায় যেহেতু শাস্তি হচ্ছে না, সেহেতু একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। অপরাধ কেন লাগামহীন হয়ে উঠছে? অপরাধ দমনের ক্ষেত্রে আমাদের দুর্বলতা আসলে কোন জায়গায়? আমাদের অপরাধ দমন সবচেয়ে যেই জায়গাটিতে আমাদের দুর্বলতা, সেটি হচ্ছে যে আমরা দুষ্টের দমন এবং যে শিষ্টের পালন, যে আপ্তবাক্যটি আমরা জানি ছেলেবেলা থেকে, সেই ক্ষেত্রে যখন আইন প্রয়োগকারী সংস্থা ব্যর্থ হয়, কারণ আমরা অতীতেও দেখেছি একটা গোষ্ঠীপ্রীতি, স্বজনপ্রীতি, কর্তৃত্ববাদী সরকার, এবং সেই সরকারি ছত্রছায়ায় সব কিছু ঘটে থাকে। সেটা এখন ঘটছে তা আমরা বলতে পারি না, মাত্র 100 দিনের এই সরকার। কিন্তু বিভিন্ন জায়গায় যে সমস্ত ঘটনা ঘটেছে, সেইখানে কিন্তু রাজনৈতিক সংশ্লিষ্টতা একেবারে যে নেই তাও বলা যাবে না। এবং সরকারের পক্ষ থেকে সরাসরি আমরা কিন্তু গণমাধ্যমে কোনো বার্তা দেখতে পাচ্ছি না যে ভাই এই ঘটনা ঘটেছে, অমুক অমুক অমুককে আমরা গ্রেপ্তার করলাম, এবং তাদের ছবি দিয়ে যারা চিহ্নিত হয় তাদেরকে বলে দিলেই তো হয় যে তারা কিন্তু মব সন্ত্রাসী, তারা কিন্তু হত্যাকারী। এই ব্যাপারগুলো যখন প্রকাশ্যে আসবে, তখন কিন্তু অনেকেই ভীত থাকবে যে আমার পরিচয় তো সামনে চলে যাবে, আমি পরিবারের সামনে মুখ দেখাবো কি করে, আমি সমাজে মুখ দেখাবো কি করে। এই বিষয়গুলো সরকারের ভাবা দরকার, একটা দ্রুত সেল তৈরি করা দরকার, এবং যেখানে এই সামাজিক একটা ক্যাম্পেইন হবে যে আপনি আইন নিজের হাতে তুলে নিতে পারেন না, আপনি ভিন্ন মতের হতে পারে, ভিন্ন দলের হতে পারে, অন্য আদর্শের হতে পারে, কিন্তু কেউ কাউকে তো সমাজচ্যুত করতে পারে না। আপনি দেখুন, আজকে এই প্রসঙ্গে বলে রাখি যে আমাদের একজন বর্ষিয়ান প্রবীণ নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, 69-এর গণ অভ্যুত্থানের বীর সেনানী জনাব তোফায়েল আহমেদ আজ মৃত্যুবরণ করেছেন বিকালে। আমরা তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমাদের রাজনীতির একজন বর্ণাঢ্য চরিত্র তোফায়েল আহমেদ। আপনি দেখুন যে তার মৃত্যুর পরেও যে জানাজা, এবং জানাজার পরেও যে ঘটনাগুলো ঘটলো, আমরা কিন্তু দুই দিক থেকে সমালোচনা করতে পারি। একদিক থেকে সমালোচনা হতে পারে এত বড় একজন নেতার মৃত্যু, আওয়ামী লীগ যে নেতৃত্বহীন, কাণ্ডারিহীন পরিস্থিতিতে পড়েছে, তাদের তো সবাই পালিয়ে যায়নি। যারা দেশে আছে এবং যাদের নামে মামলা নেই, তারা তো এই ধরনের একটা
শোকবিহল পরিস্থিতিতে একটা বাস্তবসম্মত কিছু কাজ করতে পারতেন। সেখানে এই সমস্ত কোনো দায়িত্বের মধ্যে না গিয়ে আকস্মিকভাবে জয় বাংলা স্লোগান দিয়ে যে একটা হট্টগোল এবং পরিস্থিতি তৈরি করলেন। মরদেহবাহী গাড়ির পথ আটকে স্লোগান ও বিশৃঙ্খলার অভিযোগে কিন্তু পুলিশ 7 জনকে আটক করেছে। এবং সেটা কিন্তু আমি শুধু পুলিশকেই দোষ দিতে চাই না, আমি কিন্তু আওয়ামী লীগের এই সমস্ত নেতাকর্মীদেরও দোষ দিতে চাই। আপনারা জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য এই সময়টিকেই বেছে নিতে হলো। তোফায়েল আহমেদ তো আর ফেরত আসবেন না, জাতির পক্ষ থেকে তিনি তো শ্রদ্ধা পাওয়ার যোগ্য একজন মানুষ। তাহলে আপনি আপনার দল থেকেই যদি সেখানে আপনি আটকে রেখে জয় বাংলা স্লোগান দিতে চান, তাতে কি স্লোগানের মহিমা বাড়ল? আবার এদিকে পুলিশেরও যেই কাণ্ড কারখানা আমরা দেখলাম, তো জয় বাংলা স্লোগান দিচ্ছেন কিংবা লোকে এই রকম পরিস্থিতিতে একজোট হয়ে বিভিন্ন কাজ করছেন, সেই জায়গাতে ছাত্র দলের পক্ষ থেকেও বিবৃতি দেখলাম যে হ্যাঁ আপনারা শোক প্রকাশ করুন, কিন্তু আপনারা স্লোগান দিতে পারবেন না। তো এই স্লোগান কি নিষিদ্ধ কিনা? এবং একজন এই ধরনের বড় নেতার মৃত্যুর পর আপনার যে পরিস্থিতিগুলো তৈরি হয়, আবার সেই পাল্টাপাল্টি পারস্পরিক আক্রমণ, সেই জায়গা থেকে কি সমাজে আমরা আর মুক্তি পাবো না? এবং যেহেতু আমরা মুক্তি পাচ্ছি না, আমাদের এর মধ্যে কিন্তু যারা অসাধু তারা কিন্তু ঠিকই এই অপরাধগুলো করে বেড়াচ্ছে। আপনি দেখুন, যখন সমাজে এক ধরনের প্রাঞ্জল পরিস্থিতি থাকে তখন কিন্তু অপরাধ কম হয়। আপনার এখানে একজন আরেকজনকে আমরা সহ্য করতে পারছি না, অসহিষ্ণু হয়ে উঠছি। আমরা গণতন্ত্রের কথা মুখে বলি, কিন্তু আমার মতের সঙ্গে না মিললে আমি তাকে সমাজচ্যুত করতে চাই। এই যে একটা পারস্পরিক হিংসা প্রতিহিংসার পরিস্থিতি, এই জায়গাতে তো যারা আলু পোড়াতে চাইবে এই আগুনের মধ্যে, তারা সার্বিকভাবে সমাজ অপরাধ প্রবণ হয়ে উঠছে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর আব্দুল আল মামুন। আমি যদি আপনার সামনে একটা পরিসংখ্যান তুলে ধরি, গত মার্চ মাসে সারা দেশে 317টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যেটি গত 5 বছরের মধ্যে সর্বোচ্চ, এবং বিশেষ করে চট্টগ্রামের রেকর্ড 61টি হত্যার ঘটনা ঘটেছে। সেই সঙ্গে আমরা যদি বলি যে ছিনতাই, ধর্ষণ কিংবা ডাকাতির মতো ঘটনা তো সমান তালেই চলছে। হঠাৎ করে এতটা অপরাধ প্রবণ কেন হয়ে উঠলাম আমরা? না, একটা মানে একটু গোড়ার দিকে যাওয়া দরকার। যে মাহবুবা একটু টাচ করে গেলেন যে পুলিশের যে ভঙ্গুর দশা এবং সেটাকে যে একটা শক্তিশালী পুলিশিং আবার সংযুক্ত করা, সেটাতে একটা মেজর পরিবর্তন কিন্তু সাইকোলজিক্যালি আমাদের হয়েছে। যেটা উনি বললেন যে পুলিশ একটা পেটোয়া বাহিনীতে, একটা সন্ত্রাসী বাহিনীতে পরিণত হয়েছিল। ওই ছাত্রলীগের হেলমেট আর এই পুলিশের হেলমেটের মধ্যে খুব বেশি পার্থক্য করা যায়নি, কারণ একভাবেই এলাকাতে বলেন বা মিছিলের পিছনে পুলিশের সেই ছোটার দৃশ্য যদি আপনি একটু কল্পনা করেন, এখন গত 17 বছরে দেখবেন যে পুলিশের সাথে অস্ত্র হাতেই কিন্তু এই ছাত্রলীগের, যুবলীগের, আওয়ামী লীগের এই সন্ত্রাসীরা ছিল। সেখান থেকে একটু বেরোনোর যে বড় উপায়টা, এটা একটা এই সেপারেশনটা একটা সময় দিতে হবে। আপনি যেমন তথ্য দিলেন কয়েকটা, আমি কয়েকটা জিনিস একটু বলি। প্রথমে হচ্ছে যে এইটা অত্যন্ত দুঃখজনক এই ঘটনাগুলো, এবং এটি কোনোভাবেই কাম্য নয়। আমরা প্রায় 18 মাস অন্তর্বর্তীকালীন সরকারের সময় কোনো রকম একটা জোড়াতালি দেওয়ার ব্যবস্থার মধ্যে ছিলাম, কিন্তু আমরা এটার উন্নতি দেখতে চাই। এবার একইভাবে এর জন্য একটু সময়েরও প্রয়োজন, কিন্তু তার মধ্যে তো জীবনের স্যাক্রিফাইস করে সেটা ওই ট্রেড অফটা হতে পারে না। দ্বিতীয় হচ্ছে যে একটা আমরা এই মুহূর্তে যদি দেখি, যতটুকু আমি খবর রাখি বা জেনেছি, সেটা হচ্ছে ঢাকা শহরে এই মুহূর্তে সম্ভবত 30 থেকে 25,000 পুলিশ ম্যানেজ করছে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আপনি যদি দেখেন যে বলা হয় যে একটা সিটিতে 400 মানুষের জন্য একজন পুলিশ আইডিয়াল স্টেটে, এবং সেটা কোন ধরনের সোসাইটিতে, যে সোসাইটিগুলোতে মোটামুটি ক্রাইম কন্ট্রোল সিস্টেম, সিসিটিভি, ইন্ডিভিজুয়াল প্রোফাইল, নাগরিকদের প্রোফাইল থাকে, স্ক্রিনিং করা থাকে, ট্র্যাকিং সিস্টেম থাকে, সব কিছু মিলে। আর আমাদের এখানে এই মুহূর্তে যেটা আমি বললাম যে 900 পার হেড, মানে ধরা যায় 900 থেকে 1000-এর জন্য একজন পুলিশ। কিন্তু আপনি যদি আইডিয়াল সিচুয়েশনে দেখেন, তাহলে কিন্তু সংখ্যাটা অনেক হওয়ার কথা। এটা গেল একটা দিক। ভুলে গেলে হবে না যে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এর আগে এবং এখন পর্যন্ত পুরো প্রক্রিয়াটার মধ্যে, আগেরটা তো বললাম প্রেক্ষাপটটা, এই প্রক্রিয়ায় পুলিশের নিয়োগ কিন্তু তেমন হয়নি। সো যেখানে আগে 70,000 বা 80,000 পুলিশ দিয়ে ম্যানেজ করা হতো, সেখানে পুলিশের নিয়োগটা কিন্তু সেভাবে হয়নি। এটা আমি হাইলাইট করতে চাই যে গত অন্তর্বর্তীকালীন সরকারের একটা সবচেয়ে বড় ব্যর্থতা, যে এই জায়গাটাতে যদি কাজ করে যেত তাহলে সরকারকে আজকে এই অবস্থার মধ্যে পড়তে হতো না। এবং বাস্তবিক আমরা যে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে চিত্র আপনি আঁকার চেষ্টা করছেন, হয়তো এই চিত্রাঙ্কনটা আপনার দ্বারা তখন অন্যভাবে হতে পারত। 3 নম্বর হচ্ছে যে আপনার এই যাদেরকে আনা হলো, ধরেন এখন তো
পুলিশে আনতে গেলে দুটো জিনিস ইম্পর্টেন্ট, যে আপনাকে স্যাবোটাস হতে পারে। সো স্ক্রিনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, পার্টিকুলারলি ইন টার্মস অফ ডিপ্লয়িং এনি পুলিশ অফিসার ইন ঢাকা, যে আপনি তাকে কোন জোনের দায়িত্ব দিচ্ছেন, কোন থানার দায়িত্ব দিচ্ছেন, ইউনিটের দায়িত্ব দিচ্ছেন, কলুশন হতে পারে। তখন আপনি যেটা হয়েছে যে দীর্ঘদিন যারা মহানগরগুলোতে চাকরি করে বা ঢাকাতে এক থানা থেকে আরেক থানা যায়, আমরা একটা ঢালো অভিযোগ করি যে এরা ঘুষ বাণিজ্যের সাথে জড়িত, এটা ওটা করে, বাট তাদের একটা এক্সপিরিয়েন্স থাকে যে কোন জোনে কোন ক্রাইম হয় না, এদের ইন্টার রিলেটেড একটা ইস্যু থাকে, এই কন্ট্রোলিং অ্যাবিলিটিতে থাকে। সোর্স ভেরি ইম্পর্টেন্ট, তাদের নিজস্ব সোর্স থাকে যারা তাদেরকে হেল্প করে এই সিচুয়েশনগুলো থেকে ওভারকাম করার জন্য। তো বদলি হয়ে যারা এসছে মোস্টলি তারা কিন্তু এখানে নতুন অফিসার, সাথে যদি আপনি কনস্টেবল সহ মিড লেভেল, মিড লোয়ার লেভেল যুক্ত করেন, সেটা আমি এএসআই থেকে শুরু করে আস্তে আস্তে কমিশনার লেভেল পর্যন্ত যান, অনেক অফিসার ঢাকা শহরে কিন্তু নতুন। এটা তাদের সোর্স ডেভেলপ করা, তাদেরকে এটা কন্ট্রোল করা, সেই মেকানিজম তৈরি করা, ফান্ডিংয়ের ইস্যু থাকে সোর্স ম্যানেজমেন্টে, সেটা কিন্তু খুব ডিফিকাল্ট। মন্দের ভালো যেটা হচ্ছে, যেটা গ্র্যাজুয়ালি ডেভেলপ করছে, সেটা সিসিটিভি অনেকখানে এখন আমাদের স্থাপিত হয়েছে সেই চিত্রগুলো, এবং যে কারণে হয়তো বা এই মোহাম্মদপুরের মতো ঘটনাটা, যেটা আপনি অসহায় দুই নারীর কথা বললেন যে খুবই দুঃখজনক, সেগুলো সোশ্যাল মিডিয়াতে আসতেছে। আগে হয়তো চিন্তাই কি হতো না, চিন্তাই হতো, বাট এটা একটা পরিবর্তন। এই আলোচনাটা হচ্ছে, এটার প্রেশার গ্রুপ হিসেবে আমরা কাজ করবো। আমরা আশা করবো সরকার, পুলিশ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই দায়িত্বটা নিয়ে। নির্দিষ্ট এলাকায় অপরাধের মাত্রা বেড়ে যাওয়ার কারণ কি? আমি ওটাতে একটু যাই, যেমন মোহাম্মদপুরের উদাহরণটা আমি দেই, যে আমি একটু আমাদের যারা ক্রিমিনোলজি পড়ান বা যারা গবেষণা করেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করলাম, যেহেতু এই সিচুয়েশনটা গতকালের এই আজকের এই ঘটনাটার পরে। সেটা হচ্ছে, ধরেন একটা উদাহরণ আমাকে দিল যে মোহাম্মদপুরে যে কিশোর গ্যাংয়ের সংখ্যা, এটা মোটা দাগে এটা কয়েকজন নিয়ন্ত্রণ করত, এবং এই কিশোর গ্যাং অবশ্যই এরা অপরাধী, বাট কিশোর, কিন্তু এদের মধ্যে হিরোইজম একটা থাকে। সেটা যেটা আমি শুনতে পেলাম যারা এটা নিয়ে কাজ করেন, সেটা হচ্ছে যে এরা আগে ধরেন 3-4 জন কন্ট্রোল করতো, এটা সংখ্যা একদিকে বেড়েছে এই গ্যাংয়ের, আর সাথে হলো যে কন্ট্রোলিং মেকানিজম যাদের মাধ্যমে পুলিশ কমব্যাট করতো, সেটা বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়েছে। বাট এটা তো আমাকে তো পুলিশের দায়িত্ব হচ্ছে সেটাকে কন্ট্রোল করা, সেটাকে কমব্যাট করা, তাদেরকে অ্যারেস্ট করা, কিন্তু এই বিভিন্ন দল উপদল ভাগে এবং নতুন করে তৈরি হচ্ছে। আরেকটা হচ্ছে যে আপনি যদি ওল্ড স্কুল অফ থট দেখেন, শিকাগো স্কুল অফ থট বলে আমরা, যেগুলো নিয়ন্ত্রক আসলে কারা, রাজনৈতিক ব্যক্তি। শেষ করে নিয়ে যায়, সেটা হচ্ছে যে এটা হয় কি, যখন এই ধরনের এলাকাতে যখন স্ল্যাম আশেপাশে থাকে বা নদী পার থাকে বা অন্যান্য এক্সিট পয়েন্ট বেশি হয়, সেগুলো এলাকাতে, সেটা আমেরিকা ওই সময় হয়েছিল 60s, এখনো আপনার এই পয়েন্টগুলো কিন্তু মোহাম্মদপুর ক্যাপিটাল যদি জিওগ্রাফিক্যালি অ্যানালাইজ করেন, দেখবেন এই ক্রাইটেরিয়ার মধ্যে মোহাম্মদপুর পড়ে। বিস্তৃত নদী পার অ্যাক্সেস, ওদিকে গাবতলী, এদিকে অন্যান্য অ্যাক্সেস, এদিকে আপনার ক্যারানিগঞ্জ, ওদিকে চলে যাও, এই একটা এমন জিওগ্রাফিক্যাল লোকেশনটা এমন যে খুব বেশি ইন অ্যান্ড আউট বা ইন মাইগ্রেশনটা এভরিডেতে হয়, অর্থাৎ একটা ক্রাইম করে দে ক্যান টেক এক্সিট। এটা একটা বড় পয়েন্ট। কিন্তু সাথে যদি আপনি একটা জিনিস যোগ করি, যে আমি জানার চেষ্টা করলাম যে এই এলাকাটা কেন এরকম হচ্ছে, ইন্টারেস্টিং একটা ইনফরমেশন, সেটা হচ্ছে যে যারা ফ্যাসিস্ট, অথবা আমার দর্শকরা মনে করতে পারেন যে শিক্ষক হিসেবে উদাহরণটা নিয়ে আসছি, বাট আমি একটা গবেষণার ডেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো যেটা হচ্ছে যে যারা বিভিন্ন এলাকা থেকে পালিয়ে এসছে, ধরেন যারা আওয়ামী লীগের নেতাকর্মী ছিল, তারা এখন নানানভাবে এই জীবিকা নির্বাহের চেষ্টা করছে, এবং তাদের একটা অংশ কিন্তু এই অপরাধের সাথে জড়িত বলে ওই রিসার্চে সেটা প্রমাণিত, যে তারা এই একটা হচ্ছে যে আনস্টেবল করা, ওইটা একটা ব্রডার পার্সপেক্টিভ, সেই লিয়াজোটা তৈরি হচ্ছে কিনা, বা আজকে যে ঘটনাটা এই জয় বাংলা স্লোগান দেওয়া, এর সাথে সংযোগ আছে কিনা, বা যে কথাটা আমি আজকে বলছি যে এরিয়াটাতে অবস্থান নেওয়া, আপনি দেখেন সংখ্যাটা কিন্তু বেশ ভালো নাম্বারে ছিল, যেটা এক্সপেক্ট করা যায় না। তাহলে এই ডেটাটাকে এটা সাপোর্ট করে। তাহলে তারা এই এলাকাগুলোতে অবস্থান করে বিভিন্ন পেশায় যুক্ত হয়ে, এবং রাতের বেলা তাদের যে অনেক টাকা ইনকামের অভ্যাস ছিল বা জীবনযাপনের জন্য যেটা দরকার, তারা তো এই জোনগুলোতে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে, যে এখানে গিয়ে অপরাধ সংগঠন করে আপনার এক্সিট নেওয়া যায় বা অবস্থান করা হচ্ছে, সেটা একটা জিনিস। কিন্তু মোটা দাগে যেটা আমি বলবো, যে এই 1 মাস হয়তো বা আমরা গভর্নমেন্টকে একটা লিওয়ে দিচ্ছে, অবশ্যই যে কোনো, যেটা আমি একটু আগেই বললাম যে লস অফ লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট এইটা বোধহয় একটু সময়ের প্রয়োজন। কিন্তু যে সিগন্যালটা দিচ্ছি আমরা গভর্নমেন্টকে, বা যেটা বলতে চাই, যে এই সিগন্যালটা হচ্ছে যে এভাবে তো চলতে পারে না। সো পুলিশের যদি নিয়োগ বাড়াতে হয়, তাহলে নিয়োগ বাড়াতে হবে, সিসিটিভি যদি বেশি স্থাপন করতে হয় সেটা করতে হবে, সোর্স যদি তৈরি করতে হয় সেটা করতে হবে, ভালো চৌকি অফিসার যারা, তাদেরকে ইনভলভ করতে হবে। আবার স্ক্রিনিংটা ইম্পর্টেন্ট, যে যাকে যে জনের দায়িত্ব দিচ্ছে। আরেকটা জিনিস আমি একটু বলে শেষ করি, সেটা হচ্ছে যে সরকারের দিক থেকে মাহবুব যেটা বললো, যে হয়তো বা স্পেসিফিক এপিল, বা যেটা আমরা একটু আরেকটা জিনিস যোগ করিনি, যে এইসব ক্ষেত্রে আরেকটা জিনিস কাজ করে, সেটা হলো কমিউনিটি পুলিশিং, যে আপনি কমিউনিটি পুলিশিং ইনভলভ থাকা, তাদেরকে নট অনলি ইউজিং দেম অ্যাজ এ সোর্স,
বাট সেটা কিন্তু একটু বোধহয় আমি শুনতে পাচ্ছি যে সেটা আবার কার্যক্রম শুরু হচ্ছে, এলাকা ভিত্তিক লোকজনকে যুক্ত করা, সেটার কাজ শুরু হচ্ছে। আমার আশা করি সেটা একটা কাজে দেবে। আর যে জিনিসটা একটু আগে বলতে চাইলেন যে ব্রডলি আপনি যদি গতকালকেও প্রাইম মিনিস্টারের বক্তব্য শুনেন যে আমাদের উনি বলছেন যে বিএনপি নেতাকর্মী যারা যেখানেই থাকুক তারা যদি এই দেশের যে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ তারা যদি যুক্ত সবাই হয় তাহলেই কেবল সম্ভব। তার মানে এখানে যে জায়গাটা আমি দেখছি যে বিএনপিরও যারা নেতাকর্মীরা আছেন, বিএনপির যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল আছেন, একই সাথে বিরোধী দলেও যারা আছেন, এটা তাদেরও নৈতিক দায়িত্ব যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সাহায্য করা। আমি মনে করি সেই জায়গাটাতে একটা সাপোর্ট সিস্টেম ডেভেলপ করা দরকার। এবং আমরা 24 গণঅভ্যুত্থানের পরে কিন্তু দেখেছিলাম যে 5763টি অস্ত্র লুট হয়েছিল এবং এখনো কিন্তু অনেক রিকভারি অস্ত্র হয়নি। করা সম্ভব তো যেটা আমি হয়নি। বলছি যে এই বেহাত হওয়া অস্ত্রগুলো কোনোভাবে পরিস্থিতিকে উস্কে দিচ্ছে কিনা আমি সেই আলোচনায় ফিরতে চাই। বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি। আবার আমন্ত্রণ, দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর আব্দুল্লাহ আল মামুন যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, আমরা দেখেছিলাম যে 24 গণঅভ্যুত্থানের পর 5763টি অস্ত্র লুট হয়েছিল, যে অস্ত্রের অনেকটাই এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। এই বেহাত হওয়া অস্ত্রগুলোই কি পরিস্থিতিকে আরো উস্কে দিচ্ছে কিনা? সেটা তো একটা প্রিজাম্পশন এবং এটা হতেই পারে, এবং সেটা কেন হয়নি আমরা একটু আলোচনা করলাম। বাট এটা হওয়া উচিত ছিল, এবং এই ধরনের অস্ত্র রেখে যে আমরা একটা নির্বাচন করতে পেরেছি সেটা রাজনৈতিক দলগুলোর সক্রিয়তা সবকিছু মিলে এটা সম্ভব হয়েছে। কিন্তু এটা অবশ্যই উদ্ধার করা প্রয়োজন। এর আগে দেখলাম আমি ডেভিল হান্ট বা কি নাম টার্মগুলো বোধহয় ভুলে গেলাম, বেশ একটা অ্যাটেম্প নেওয়া হয়েছিল, কিন্তু তার ফলাফল কিন্তু আসলে এটা বজ্র আটুনি ফসকাগের মতো হয়ে গেছে। আমরা কিন্তু খুব বেশি এটার ফলাফল দেখিনি, এবং যখন এই সরকার আসলো তখন উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেটা এখনো বোধহয় চলমান। কিন্তু আমরা যেটা চাই যে সরকার যেভাবে ম্যানিফেস্টো বাস্তবায়নের চেষ্টা করছে, যেভাবে জনসংযুক্তি এবং জনমুখী নানান ধরনের উদ্যোগ গ্রহণ করছে, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন এটাকে ম্লান করে না দেয়, সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমরা অন্তর্বর্তী শাসনামলে দেখেছিলাম যে বাংলাদেশ অনেকটা মবের মূল্যকে পরিণত হয়েছিল। আমি এটা যাচ্ছিলাম যেমন এই মাজারে যে তথ্য অনুযায়ী মে মাসে গণপিটুনিতে 32 জন নিহত হয়েছে এবং অজ্ঞাতনামা 53টি লাশ উদ্ধার হয়েছে। এই যে মবের মূল্যকে ধারাবাহিকতা থেকে আমরা কেন বের হতে পারছি না? আমি অন্তর্বর্তীকালীন সরকারকে নানানভাবে অ্যাপ্রিশিয়েট করি, তার মধ্যে অন্যতম হচ্ছে এটা ভালো নির্বাচন আসলে আমাদেরকে উপহার দিয়েছে, এটা কৃতজ্ঞতা জানাই। কিন্তু যে জিনিসটা আমাদের সামাজিক যে ডিকশনারি তার মধ্যে ঢুকিয়ে দিয়ে গেল এই সরকার, সেটা হচ্ছে মব। এবং এটা কোনোভাবেই কাম্য নয়, এবং কোনোভাবেই এখন তো আগে তো ছিল না, এখনও কাম্য নয়। কয়েকদিন আগে যে ঘটনাটা ঘটলো, ধরেন মার্ডার সেখানে হয়নি, কিন্তু শার্লিন মাজারে যে ঘটনাটা ঘটলো, বা সারা দেশে যেভাবে মাজার ভাঙা হয়েছে, যেভাবে সাংস্কৃতিক মঞ্চে কর্মীদের লাঞ্ছন করা হয়েছে, এবং there are so many news, আপনি দেখবেন যে ঢাকাতেও কোনো কনসার্টের সংখ্যা কমে গিয়েছিল, বা ঢাকার বাইরেও সাংস্কৃতিক কর্মীরা পার্টিকুলারলি ফিমেল সিঙ্গার যারা তারা প্রোগ্রাম করতে চায়নি, বাউলের আড্ডাতে হামলা করা হয়েছে, কারো পীর ফকিরের বাউলের লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে, এটা কোনোটাই কাম্য না। এবং সেটা কোনো ধরনের ব্যবস্থা আসলে অন্তর্বর্তীকালীন সরকার নেয়নি, যে কারণে যেভাবে শুরু হয়েছিল সেটাকে দমন তো দূরের কথা, এবং কিছু কিছু ক্ষেত্রে পেট্রোনাইজেশন ছিল, যে ক্ষেত্রে তারা পুলিশ ওই ভঙ্গুর পুলিশ দিয়ে পারেনি, সেক্ষেত্রে মব তৈরি করে অনেকগুলো তাদের যে কার্যক্রমগুলো পরিচালনা করার কথা ছিল, এই তরুণদের বা আমাদের যেসব ছেলেরা এই গণ অভ্যুত্থানে যুক্ত ছিল তাদেরকে ব্যবহার করে এই সংস্কৃতিটাকে এক ধরনের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়েছে, এবং এই জন্য আমি সবচেয়ে বেশি ব্লেম করি গত গভর্নমেন্টকে। কিন্তু এটা এখন আমরা এসে আর এটা দেখতে চাই না। তবে একটা জিনিস ঠিক, যে সংখ্যাটা আমি যেটা মানে বুঝি এবং যতটুকু আমার আন্ডারস্ট্যান্ডিং, আপনি যদি বিপ্লব পরবর্তী যে কোনো দেশের প্রেক্ষাপটটা ব্যাখ্যা করেন, সেটা আফ্রিকাতে হোক বা নর্থ আমেরিকাতে বা রাশিয়ার এই অঞ্চলে যখনই দেখেন, বা ল্যাটিন আমেরিকাতে পার্টিকুলারলি এরকম সিচুয়েশন থাকে, এবং আস্তে আস্তে এটা কন্ট্রোলে চলে আসে। আমরা আশা করব যে সরকার যে উদ্যোগগুলো নিচ্ছে এখন আইন শৃঙ্খলা রক্ষার জন্য, সেটা আরো ইফেক্টিভলি নেবে, এবং আমরা এটার ভিজিবল ডেভেলপমেন্ট দেখতে চাই। এটা না হলে যেটা হবে, একটু আগে যেটা বললাম যে সবগুলো মন্ত্রণালয়ের আমরা 100 দিনের কার্যক্রম দেখছি, বা আমরা হয়তো বা 120 দিন দেখবো, পার্টিকুলারলি 180 দিনের দিকে তাকিয়ে থাকবো আমরা, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হয়, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যাবে। ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। জনাব মাহবুব আজিজ, আইন শৃঙ্খলা অবনতির ঘটনার সঙ্গে সরকারি দলের লোকজন জড়িত থাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নিতে পারছে না, এমন অভিযোগ করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এবং কিছুক্ষণ আগে আগের অংশে যেমনটি ডক্টর আব্দুল্লাহ আল মামুন বলছিল কিশোর গ্যাংয়ের কথা, মোহাম্মদপুরের বিষয়ে বলছিল যে কিশোর গ্যাংয়ের নিয়ন্ত্রক, আসলে আমি প্রশ্ন রেখেছিলাম যে কারা, এখানে রাজনৈতিক কোনো ছত্রছায়া আছে কিনা, সব মিলিয়ে কি বলবেন?
দেখুন, আমি ভাইয়ের সঙ্গে একেবারেই একমত। তিনি যে বললেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে ব্যর্থতার জায়গাগুলো উনি চিহ্নিত করলেন, একটি কথা শুধু বললেন না, এই সব কিছুই খুব সুস্পষ্টভাবে সাম্প্রদায়িক শক্তিকে পৃষ্ঠপোষকতা করবার কারণে করা হয়েছে। না, এটা আমি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এবং এটা আমি আবার যুক্ত করি যাতে না, আপনারা ভালো পারেন। এবং ডানপন্থী রাজনীতিকে প্রশ্রয় দিতে গিয়ে এবং এক ধরনের বিএনপিকে ঠেকাতে গিয়ে এই রাজনীতিকে প্রশ্রয় দিতে গিয়ে কিন্তু শুধু ওটাকে বিএনপিকে হালাল ঠেকাতে করে গিয়ে দিয়েছে, শুধু এবং প্রগতিশীল শক্তিটাকে কোণঠাসা করে দেওয়া যত ধরনের আমাদের, এবং আমি দুঃখিত এটা না, আমি যুক্ত ঠিক আছে, এটা শুধু বিএনপিকে ঠেকানোর জন্য না, বিএনপি তো ছিল, বিএনপি না, আমি বলছি রাজনৈতিক ভাবে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য না, বিএনপিকে ঠেকানোর জন্য বিএনপি তো ছিলই, আওয়ামী লীগকে ঠেকানোর জন্য। কারণ যেটা ঘটেছে, আপনি দেখুন, যেই দলটি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে সেই দলটিকে নিষিদ্ধ করে যে যারা বিরোধিতা করেছে তাদেরকে প্রধান বিরোধী দল হিসেবে সংসদে বসিয়ে দেবার যাবতীয় কাণ্ড কারখানা তারা রেডি করে দিয়ে গেছিল। যেই দলটির ভোট ছিল 4 থেকে 7%, তার ভোট কি করে লাভ দিয়ে 36%-এ পৌঁছায়, এবং সেই 36%-ই শুধু পৌঁছায় নাই, তারা বাংলাদেশকেই বিশ্বাস করে নাই, তারা এখন প্রধান বিরোধী দলের আসনে বসে আছে, তারাই বাংলাদেশের ভবিষ্যতের রূপরেখা তৈরি করবে। কাজেই এই যে একটা ধ্রুপদী আয়রনি তারা তৈরি করেছে, এটা অন্তর্বর্তীকালীন সরকারের একটা অবশ্যই বড় ধরনের অবদান রাজনীতির ক্ষেত্রে। এবং এটা এই যে বিভাজন তারা তৈরি করলো, সেই বিভাজনের যে ধারাবাহিকতা আমরা কি দেখছি, তারা পুলিশে নিয়োগ দেয়নি, তারা পুলিশের আধুনিকায়ন করার চেষ্টা করেনি। বস্তুত যেই 6টি সংস্কার কমিশন তৈরি করা হয়েছিল, আপনাদের মনে পড়বে, তার একটি ছিল, অন্যতম একটি ছিল পুলিশ সংস্কার কমিশন, যেই নানান কথাবার্তা আমরা শুনেছিলাম, পরিবর্তনের চমক দেখানো হয়েছিল। আমরা দেখেছি শুধু পোশাক বদলেছিল, পোশাক নামমাত্র বদলেছে, কিন্তু মূল যেটা সংস্কার সমস্ত কিছু চলে গেছে অন্য জায়গায়। ভাই বললেন মোহাম্মদপুরে আওয়ামী লোকজন এখানে থাকতে পারে, এই ক্ষেত্রেও আমার একটু আপত্তি আছে। দেখুন তাহলে ব্রাহ্মণবাড়িয়ায় এই পরিস্থিতি তৈরি হয় কেন? এলাকা ভিত্তিক যে এই পরিস্থিতি তৈরি হয়েছে, ওখানে কওমি মাদ্রাসা থেকে ঘোষণা করা হয়েছে যে চলচ্চিত্র প্রদর্শনী বন্ধ, এবং সেইখানে স্থানীয় এমপি আজকে 4:30 বিকালে মানববন্ধন করেছেন যে এটা কোনো কথা হলো যে ব্রাহ্মণবাড়িয়ায় একটি চলচ্চিত্র প্রদর্শনী কেন্দ্র থাকবে না। সিনেমা হল পর্যন্ত তারা অবৈধ ঘোষণা করে দিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়াকে কি একটি আলাদা রাষ্ট্র দেশের ভেতরে? তাহলে এই যে সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটছে, এইটার ধারাবাহিকতা নয় কেন মোহাম্মদপুর? আমরা সেভাবে দেখছি না কেন? আমরা মোহাম্মদপুরের যেই নির্বাচনী ফলাফল, সেদিকে কি আমাদের দৃষ্টি যায় না? এতগুলো ভোট আসে কোত্থেকে? ছড়িয়ে পড়ার পেছনে মূল কারণ কি? মূল কারণ কর্তৃত্ববাদী শাসন। আওয়ামী লীগ যখন সাম্প্রদায়িক শক্তিকে উস্কানি দেয়, সেটাও কিন্তু সাম্প্রদায়িক শক্তিকে উস্কানি দেওয়া। অন্তর্বর্তীকালীন সরকার যখন উস্কানি দেয় সাম্প্রদায়িক শক্তিকে, সেটাও কিন্তু সাম্প্রদায়িক শক্তিকে উস্কানি দেওয়া। আওয়ামী লীগের নেত্রীও কিন্তু কওমি জননী হয়েছিলেন, তার ধারণা ছিল এত বড় শক্তি যদি আমার হাতে থাকে তাহলে রাতের বেলা ভোট করা যাবে। আর অন্তর্বর্তীকালীন সরকারের যে রাজনৈতিক এজেন্ডা ছিল, তাদের তো রাজনৈতিক এজেন্ডা ছিলই, কারণ তারা কেউই গণ অভ্যুত্থানের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন না। অধিকাংশ উপদেষ্টা বিদেশে বসবাস করতেন। অস্ট্রেলিয়া থেকে 2-4টি ফেসবুক স্ট্যাটাস লিখে সংস্কৃতি মন্ত্রী হয়ে উপদেষ্টা হয়ে বসে তিনি রীতিমতো নানান রকম ব্যাখ্যা বয়ান দিতে শুরু করেছেন। এখনো তার ফেসবুকে আপনি গেলে দেখবেন যে নানান রকম ব্যাখ্যা তিনি দিচ্ছেন, এবং উগ্রবাদী যে শক্তি তাদেরকে উস্কানিমূলক নানান রকম আচরণ করছেন। এবং এটা কিন্তু সেই সরকারেরই একটি প্রবণতা। আমরা যেটা দেখেছিলাম তখন, আমরা মুক্তিযুদ্ধের নানান রকম বয়ান দেখি, আমরা দেখতে পাই তাদের পক্ষ থেকে বলা হয় যে গণ অভ্যুত্থান নিয়ে কেন একটি চলচ্চিত্র তৈরি হয় না, গণ অভ্যুত্থান নিয়ে কেন কবিতা লেখা হয় না, কেন এই চলচ্চিত্র তৈরি করা, কবিতা লেখা, উপন্যাস লেখার বাস্তবতা আপনারা রেখেছেন? গণ অভ্যুত্থান তো হাইজ্যাক করে ফেলা হয়েছে। গণ অভ্যুত্থান তো আর গণ অভ্যুত্থান নাই। 2 আগস্ট, 3 আগস্ট, 4 আগস্ট যে অসাম্প্রদায়িক গান আমরা শুনেছিলাম তরুণ তরুণীদের কণ্ঠে, সেই গান 18 মাস কোথায় ছিল? কাওয়ালি গাওয়া শুরু, ধন ধান্যে পুষ্পে ভরা কোথায়? সেই তার বদলে এখানে সেখানে কাওয়ালি প্রদর্শনী, এখানে সেখানে নানান রকম জিন্নার জন্ম, ইনকিলাব শব্দ, ইনসাফ শব্দ ইত্যাদি। এবং আপনি দেখেন জিন্নার জন্মদিন পালন করতে হবে, পাকিস্তানের যে স্বাধীনতা দিবস সেটা পালন করতে হবে, এই ধরনের বয়ান। আপনি দেখুন মুক্তিযুদ্ধের ইতিহাস তো একটা মীমাংসিত ঘটনা। আপনার 15 খণ্ড যে মুক্তিযুদ্ধের দলিল, এটা তো রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে লিখিত।
তার সময়ে এই কাজটি শুরু হয়েছে এবং তিনি স্বয়ং একটি জাতির জন্ম প্রবন্ধ লিখেছেন জিয়াউর রহমান। তার নানান রচনা বক্তব্যে কোথাও তিনি বঙ্গবন্ধুকে এক বিন্দু ছোট করেননি, বরং তার সময়ে যে 15 খণ্ড দলিল আছে সেখানে সকল নেতার অবদান সুস্পষ্টভাবে লেখা আছে। আছে মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিল তাদের বিবরণ। কিন্তু আজকে এই যে মুক্তিযুদ্ধের ব্যাপারে নানান রকম নতুন নতুন ব্যাখ্যা বিশ্লেষণ হাজির করে একটা সাম্প্রদায়িক উত্থানকে নিশ্চিত করে ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতাই কথা বলে দেশের পুরো চেহারাটাই পাল্টে দেওয়ার সংসদেও কিন্তু যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব পর্যন্ত দেখেছি। শোক প্রস্তাব করা হয়েছে। সংসদে একজন সংসদ সদস্য অন্যান্য নারী সহকর্মী সংসদ সদস্যদের সম্পর্কে অত্যন্ত বাজে অশালীন কথা বলেছেন, যা এটা সংসদে ভাবাই যায় না। আজকে সংসদে আপনি তাকিয়ে দেখুন যে সংসদ বলতে আমরা যে তর্কবহুল একটা জায়গা দেখি, তর্ক বিতর্ক নানান রকম পরিকল্পনা আমরা দেখি, আজকে সংসদে আমরা কি দেখতে পাচ্ছি এবং কারা সেইখানে উপস্থিত হয়েছেন। আমরা যদি এই প্রশ্নটি করি যে যদি সত্যিকারের একটা অবাধ নির্বাচন হয়, সকল দলের অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়, সেখানে আসলে অনেক সদস্যই একটি ইউনিয়ন পরিষদের সদস্য হতে পারবেন কি? এটা হয়তো অনেকে অপছন্দ করতে পারেন, কিন্তু গতকালকেও আমি শুনলাম একজন রুমিন ফারহানা সংসদ সদস্য বলছেন 14, 18, 24-এর সংসদের চেয়ে আজকের সংসদের পার্থক্য কোথায়। আমি তার সাথে একমত। তখন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সংসদ ছিল, এখন হয়েছে বিএনপি ও জামাতের সংসদ। জামাত তো প্রকৃত অর্থে বিএনপির অনুসারী। আজকে যা আমরা বিরোধিতা দেখছি তা এক ধরনের বিরোধিতার জন্য বিরোধিতা। জামাতের নিজস্ব পলিসি কোথায়? এবং সে তাদের যে সাম্প্রদায়িক রাজনীতি, সেই সাম্প্রদায়িক রাজনীতিতে তো তারাও নিষ্ঠ অবস্থায় আর নেই। তারা তো বলছে শরিয়া আইন তারা আর মানে না। শরিয়া আইন যদি তারা বাস্তবায়ন করতে চায় সেটাও তো তাদের পরিষ্কার করে বলা উচিত। নির্বাচনের আগে তো তারা একবার এক এক কথা বলেছে। কাজেই পরিস্থিতিটা দেখুন, রাজনীতির মাঠে যে বিভাজিত একটা সংস্কৃতি তৈরি হয়েছে তার দায় কিন্তু আওয়ামী লীগকেও নিতে হবে। তারা যে গণ অভ্যুত্থানে যেভাবে ভূমিকা পালন করেছেন সেটা যেরকম অন্যায়, তার জন্য তাদেরকে শাস্তি পেতে হবে। নিজের দেশের মানুষের বুকে গুলি ছুড়েছেন, এটার প্রায়শ্চিত্ত তো তাদের করতে হবে। এটা যেমন, আবার একই সাথে এর পেছনের যে ষড়যন্ত্রের কথা আমরা জানি। আমরা দেখলাম যে ঈদের আগের দিন 27 তারিখ ইউনূস সাহেব চলে গেলেন প্যারিসে। তারা তো তার সেই বিখ্যাত যে এসএসএফ এর নিরাপত্তাও সেদিন তিনি নিলেন। এবং রাজনৈতিক মহলে কিন্তু তার চলে যাওয়া এবং কিচেন ক্যাবিনেট নিয়ে এক ধরনের তোলপাড় চলছে। আলোচনায় ফিরতে চাই, আবারও বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি। সাথে আবারও আমন্ত্রণ, দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব মাহবুব আজিজ, যে আলোচনায় আমরা ছিলাম, ঈদের আগের দিন তড়িঘড়ি করে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্যারিস সফরকে ঘিরে যেমন রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে, আমরা দেখছি সমানতালে আরও একটা আলোচনা চলছে। সেটি হচ্ছে সাবেক উপদেষ্টাদের অনেকেই কিন্তু কিচেন ক্যাবিনেট নিয়ে কাদা ছোড়াছুড়ি করছে। সব মিলিয়ে আসলে অন্তর্বর্তী শাসনই কি জবাবদিহিতার ঊর্ধ্বে ছিল? অন্তর্বর্তী শাসন যে অপশাসন ছিল এটা তো দিবালোকের মতো স্পষ্ট। আপনি দেখুন যে 11 থেকে 13টি সংস্কার কমিশন তারা করেছিলেন। কোথায় সেই সংস্কার কমিশনের ছাপ? তারা 18 মাস দায়িত্বে ছিলেন এবং আমাদের প্রত্যাশা ছিল যেহেতু অরাজনৈতিক একটি সরকার এবং এরকম একটি সুযোগ তারা পেয়েছেন, সারা জীবন কাজ করেছেন মানুষের জন্য, 84 বছর বয়স হয়ে গেছে ইউনূস সাহেবের, তিনি তো এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে মূল যে প্রত্যয়, যে সাধারণ মানুষের জীবন মান উন্নয়নের জন্য কিছু পদক্ষেপ নিতে পারতেন। আমরা কি পদক্ষেপ দেখলাম? আমেরিকার সঙ্গে চুক্তি দেখলাম, 9 তারিখে চুক্তি করলেন, 12 তারিখে নির্বাচন। তার মধ্যে ন্যূনতম সততা থাকলে তিনি বলতে পারতেন যে নির্বাচিত সরকার আসুক, সংসদে উন্মুক্ত আলোচনা হোক। ভাই, দেশটা তো সবার। আপনি একা একা কেন 9 তারিখে সেটা করতে গেলেন? আচ্ছা, এটা গেল। তারপর আপনি দেখুন যে তিনি যে বললেন যে 32 নম্বর কেন ভাঙা হচ্ছে তার মেয়েকে জিজ্ঞেস করুন। তিনি কেন এরকম একজন সিনিয়র সিটিজেন হয়ে এই কথা বলবেন? 32 নম্বর কি কোনো ব্যক্তির প্রতিষ্ঠান? এই দেশের যে দীর্ঘদিনের আমাদের যে ইতিহাস, পরম্পরা, ঐতিহ্য, তার সাথে কি 32 নম্বরের সম্পর্ক নাই?
ভাই আমার পিতামহের লাগানো একটি বৃক্ষ কাটলেও তো আমার কষ্ট লাগে, আমি সেই রাস্তা দিয়ে পাশ দিয়ে গেলে আমি বৃক্ষের অনুপস্থিতি দেখতে পাই, তাহলে আমি আমার শৈশব যে আমার স্মৃতি, আমার জাতির স্মৃতি আপনি এভাবে ভেঙে ফেলবেন বুলডোজার দিয়ে? আপনি কে আপনার কে সেই ম্যান্ডেট আপনাকে দিয়েছে? আপনি একের পর এক যে সমস্ত বিতর্ক উত্থাপন করেছেন, কোথায় ছিল 16ই ডিসেম্বর এবং 26শে মার্চ উদযাপন? সেটাও কি আমাদের এই গণ অভ্যুত্থানে ভাসিয়ে দিয়ে গিয়েছিল মানুষ? আপনি চিন্তা করে দেখুন, এই লক্ষ লক্ষ মানুষের সমাবেশ যদি জানতে পারত যে অন্তর্বর্তীকালীন সরকার এসে মুক্তিযুদ্ধকে এভাবে পায়ে পিষ্ট করবে, কয়জন মানুষ সেই আন্দোলনে যেত? সেই আন্দোলনে মানুষ গিয়েছিল কি মুক্তিযুদ্ধের বিরোধিতা করতে, নাকি গণতন্ত্র চাইতে, জবাবদিহিতার শাসন চাইতে? 12 বছর তারা ভোট দিতে পারেনি, তাদের চাকরি নাই, তাদের ঠিক মতো তারা ছেলেপেলেকে পড়াশোনা করতে পারে না, মানুষের জীবন যখন একদম পিষ্ট হয়ে গেছে, তখন সবাই গিয়ে দল মত নির্বিশেষে রাস্তায় নেমেছে, গণতন্ত্রের জন্য নেমেছে। রাষ্ট্রের কাছে আমরা চাকরি চাই, রাষ্ট্রের কাছে তো আমরা বেহেশত চাই না। এই ধর্মভিত্তিক সমাজ তৈরি করার মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের বেহেশতে পৌঁছাই দেবার চেষ্টা করলেন, আর ইউনূস সাহেব নিজের নির্বাচনের ঈদের আগের দিনকে বেহেশতে চলে গেলেন। এবং তিনি যে গেলেন এবং কবে আসবেন, কি করবেন, কেন করছেন, এই যে হামে শিশুরা মারা গেল, একটি বার তিনি কথা বলেছেন? তিনি চলে গেলেন এবং এই যে হামের টিকা দেওয়া হয়নি, বলা হচ্ছে সরকারের এক উপদেষ্টাই বলেছেন যে এটা সরকারের ইচ্ছাকৃত ভুল নয়। কোন সরকার ইচ্ছাকৃতভাবে তার দেশের মানুষ মারতে চায়? এটা তো কেউই মারবে না, কিন্তু তার অদক্ষতা, তার যে সিদ্ধান্তহীনতা যদি শিশুদের এভাবে মৃত্যুর মুখে ফেলে দেয়, তার জন্য জবাবদিহিতা চাইতে হবে না? আমরা আওয়ামী লীগের আমল সম্পর্কে প্রচুর অভিযোগ আনি এবং আমরা বলি যে তারা অর্থনীতিকে ফোকলা করে দিয়ে গেছে। একটি শ্বেতপত্র তৈরি করেছিল অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার যে ফোকলা করে দিয়ে গেছে, আমরা তো নানান রকম কারসাজি জানতে পাচ্ছি যে এই টাকা তছরুপ করেছে, এই সমস্ত জামিন না দেওয়া কাণ্ড কারখানা, কিচেন ক্যাবিনেটে 6-7 জন মিলে যে সমস্ত কাণ্ড কারখানা করেছে, এই সব কিছু মিলে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভজঘট পাকিয়ে ফেলা হয়েছে রাষ্ট্রের মধ্যে। জনাব মাহবুব আজিজ, অধ্যাপক ডক্টর আব্দুল আল মামুন, একটি লাইন বলে শেষ করি, তার একটি শ্বেতপত্র সরকারের পক্ষ থেকে, বর্তমান সরকারের পক্ষ থেকে প্রস্তুত করা দরকার, কারণ আগামী দিনে যখন নানান রকম সমস্যা তৈরি করবে, সরকার কিন্তু বলতে পারবে যে 2026 সালের 12ই ফেব্রুয়ারিতে আমরা দায়িত্ব নেবার পর আমাদের হাতে অর্থনীতির এই পরিস্থিতি ছিল। ধন্যবাদ জানাচ্ছি। ডক্টর আব্দুল আল মামুন, গণঅভ্যুত্থানের পর গণতন্ত্রের আকাঙ্ক্ষা সহ রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু অন্তর্বর্তী সরকার গঠন হয়েছিল, কিন্তু সেই সরকারের শাসনামলের এত অসঙ্গতি এখন কেন উঠে আসছে? সেই সঙ্গে আরো একটি প্রশ্ন, 14, 18, 24 নির্বাচন, এই 3টি নির্বাচনকে বলা হয় বিতর্কিত নির্বাচন, কিন্তু ত্রয়োদশ নির্বাচনের নির্বাচিত সংসদ সদস্যই যখন বলে যে 14, 18, 24 নির্বাচনের সঙ্গে ত্রয়োদশ নির্বাচনের কোনো পার্থক্য নেই, তখন নির্বাচনে আসলে কি বার্তা আসে জনগণের কাছে? আমি একটু, যেহেতু আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলছি, আমি একজন সংসদ সদস্যের আজকের বক্তব্য জামাত ইসলামের খুব আশ্চর্য হয়েছি। যে ভাষায় উনি কথা বলেছেন, ওসি, সামরিক বাহিনী, মেজর নিয়োগ থেকে শুরু করে শক্তি প্রদর্শন, এটা কিন্তু আমরা যে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বলছি বা যেভাবে চিন্তা করছি, তার মোটা দাগে একটা ফাটল তৈরি করে আপনি যদি মানুষকে এই লাঠি শক্তিকে সামনে আনেন, পেশি শক্তিকে সামনে আনেন, যে কথাটা আমি শুরু করেছিলাম যে হেলমেট বাহিনী এবং পুলিশ এক হয়ে গিয়েছিল, সে জায়গাটাতে এ ধরনের হুমকি ধামকি কিন্তু আপনাদের এই আইনশৃঙ্খলা তিনি সুনির্দিষ্টভাবে বলেছেন 2 ঘন্টার মধ্যে ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, সেনাবাহিনীর মেজরকে চেঞ্জ করেছি, পটুয়াখালী 2 আসনের সংসদ। আমি আশা করব যে এই ধরনের বক্তব্যগুলো না আসে, আমরা এই পরিবর্তিত বাংলাদেশে এই ধরনের বক্তব্য শুনতে চাই না। দ্বিতীয় হচ্ছে যে অসঙ্গতির জায়গাটা তো বটেই, আমরা সংস্কার নিয়ে অত্যন্ত উচ্চাভিলাষ, যেমন আইনশৃঙ্খলার জায়গাটাতে কাজ না করা, যেমন সবচেয়ে বেশি যে জায়গাটায় আমি মাঝখানে ঢুকে গেলাম মাহবুবের কথায়, যে আমাদের যে একটা উদারনৈতিক রাষ্ট্রের মোড়ক, বা আমরা যে অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলি, বা আমরা যে একটা মডারেট ইসলামিক স্টেট বলি, কেমন করে জানি কোন প্রক্রিয়ায় এটা পুরো মোড়কটাই পরিবর্তনের একটা প্রচেষ্টা করা যায়? সেটা শুধু সংস্কৃতির ক্ষেত্রে তা না, যেটা আমরা আলোচনা করলাম, বৈদেশিক সম্পর্ক বিনির্মাণের ক্ষেত্রে, বিভিন্ন জায়গায় লোক বসানোর ক্ষেত্রে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, এবং এখনো কিন্তু অনেক ঘটনাতেই বা অনেক ঘটনাগুলো ঘটছে ব্যাংকিং সেক্টরে, আপনি দেখেন উদাহরণগুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, এটা কিন্তু এক ধরনের পেট্রোনাইজেশন ছিল। অর্থাৎ আমাদের যে চিরাচারিত মোড়ক, আমরা যেভাবে বাংলাদেশকে দেখতে চাই, শুধুমাত্র তো গণতন্ত্র না, একটা স্টেট হিসেবে যে জায়গায় আমরা যেতে চেয়েছি, তা কিন্তু পেছন দিকে টানার কাজটা অন্তর্বর্তীকালীন সরকার করেছে। যেন এই উদাহরণগুলো আমি দিতে চাই, এবং এটা একটা বড় অসঙ্গতি। নির্বাচন কেন্দ্রিক বিতর্কের অবসান হবে কবে? আমি আসছি ওটা। দ্বিতীয় হচ্ছে যে আপনি
এই যে কিচেন ক্যাবিনেটের যে অভিযোগ বা এই যে আজকে মাহফুজ যে কথাগুলো বলছে যে অন্য ওটা দেখে আমি 15-16টা বিষয় সময়ের অভাবে উল্লেখ করছি না, হয়তো মাহফুজকে আমরা বলবো যে তুমি এখন কেন এই কথাগুলো বলছো, বাট এটা কিন্তু মাহবুব ভাই যেটা বললো যে এই জিনিসগুলো যে করেছে তার আসলে শ্বেতপত্রের একটা বড় অংশ প্রকাশ করে দিয়েছে। এখন যেটা দরকার যে আমরা যে আকাঙ্ক্ষা যেটা পূরণ হলো না, যে মূলটা ঝোলানো হয়েছিল যে রাষ্ট্র সংস্কার, আপনাদের বিএনপিকে 31 দফা সংস্কারের পথে কোনো সংস্কারই না, বিএনপি সংস্কার বিরোধী, নানানভাবে একটা ব্লেম দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং তার বিনিময়ে আমরা কি পেয়েছি, এই যে মাদার ভাঙা থেকে শুরু করে নতুন ধরনের সংস্কৃতি থেকে শুরু করে নতুন পররাষ্ট্র নীতি থেকে শুরু অনেক কিছু পেয়েছে। এই সবগুলো আসলে মোটা দাগে অসঙ্গতি। নির্বাচন নিয়ে যেটা বলতে চাই যে আমি একটু আগে এই কথাটা বললাম, তার প্রেক্ষিতে আমাকে জিজ্ঞেস করছেন কিনা জানি না, যে আমরা ওয়ান অফ দি বেস্ট ইলেকশনস আমরা এটা দেখেছি এবং আসলেই ভোটার টার্নওভার তো আর একটু বাড়লে ভালো হতো, কিন্তু মানুষ নির্ভয়ে, আমরা যেটা ছোটবেলায় দেখতাম বা যেরকম শুনেছি, নিজেরা ভোট দিয়েছি, উৎসব মুখর পরিবেশে নির্বাচন, এটা সেটা এবার হয়েছে। যদি বেস্ট ইলেকশন হয়ে থাকে তাহলে সরকার কিংবা বিরোধী আমি শেষ করি কেন নির্বাচন ইঞ্জিনিয়ারিং আমি শেষ করিনি যে তারপরে আপনি দেখেন যে ওই দিনের স্টেট সবগুলো তো আর নেগেটিভলি দেখলে হবে না। জামাত ইসলাম যে স্ট্যান্ডটা ছিল যে আমরা প্রথম জামাতের আমি যখন টিভি স্ক্রিনে আসলেন যে কিছু কিছু অভিযোগ আমরা পাচ্ছি বা বৃহত্তর স্বার্থে মেনে নিচ্ছি, এটা আমি পজিটিভলি দেখি। আর এই ধরনের রাজনৈতিক বক্তব্য, দলের বক্তব্য না ব্যক্তির বক্তব্য, সেটা একটা বিষয়। আরেকটা জিনিস ঠিক যে জামাত ইসলামের যে রাজনীতি, তারা কিন্তু আমি পজিটিভলি বলছি যে বিরোধী দল হিসেবে ভূমিকা রাখার মতো অবস্থায় কি মানসিক অবস্থায় তারা ছিল, পলিটিক্যাল এডুকেশন কি তাদের ছিল, ওই প্রস্তুতি কি তাদের ছিল, বা 36% ভোটের যে কথাটা মাহবুব বলছে সেটা কি ছিল? এবারই প্রথম জামাত বোধহয় বিরোধী দল যাওয়ার বা ক্ষমতা আদার মতো একটা ম্যানিফেস্টো প্রস্তুত করার চেষ্টা করেছে, এবারই সংগঠিত হওয়ার চেষ্টা করেছে। এবং সেই জায়গাটাতে যে আমরা গঠনমূলক বিরোধী দলের ভূমিকা আশা করছি, সেটা একটা বড় প্রশ্ন থেকে যাবে সামনে। এই এক লাইনটা হচ্ছে যে আপনি যখন মূল প্লেয়ারটাকে বাইরে রাখবেন, মেসির মতো একজন প্লেয়ারকে বাইরে রেখে আপনি যাদের মধ্যে দিয়ে প্রীতি ম্যাচের আয়োজন করেছেন তাকে জোর করে বিরোধী দল বানিয়ে ফেলাটাকে, এবং মানুষের আপনি মেসি বলতে মাহবুব ভাই আওয়ামী লীগকে বলছেন? অবশ্যই না, আওয়ামী লীগের বিষয়ে আমার বক্তব্য হচ্ছে আওয়ামী লীগ আজকে যে জয় বাংলা স্লোগান দিয়েছে, জয় বাংলা স্লোগানের যে প্রেক্ষিতটা ওখানে ছিল এটা গ্রহণযোগ্য নয়। এটা সুযোগ নিয়ে আপনি করবেন। আমার কথা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি, আমি বাতিলের কথা বলছি না, বাট আওয়ামী লীগের রাজনীতিকে বিচারের মাধ্যমে পরিশীলিত আসার পক্ষে আমি। আমার কথা হচ্ছে সেইটা আপনি এবং আমি মিলে প্রক্রিয়াটা শুরু হতে হবে। না, প্রক্রিয়াটা আমি আর আপনি মিলে নিজেরাই ঠিক করে ফেলবো যে বিএনপি এবং জামাত শুধু নির্বাচন করবে, মূল দলের মধ্যে আওয়ামী লীগকে বাদ রেখে। যে পরিমাণ আপনি যে শ্বেতপত্র, যে পরিমাণ দুর্নীতি, যে পরিমাণ সন্ত্রাস, যে পরিমাণ হত্যাকাণ্ড, যে পরিমাণ হত্যাকাণ্ড, যে পরিমাণ অনাচার জামাতে ইসলামী করেছে, তাদেরকে এত প্রধান দল হিসেবে না বিচার করা হয়নি। তার আগে কি করে আপনি যখন 24 আগস্টে যখন এই ঘটনা ঘটে গেল, সামরিক বাহিনীর প্রধান প্রথম ব্যক্তির নাম হিসেবে এতে বোঝা যায় ঘটনা। আরো কথা আছে, আপনি যখন একটি দলের ব্যাপারে এরকম সিদ্ধান্ত নেবেন যে না তারা এই ঘটনা করেছে, আপনার কোন রাজনৈতিক দলের হাতে রক্ত নাই, তাহলে আপনি কাকে নির্বাচনে রাখতে পারবেন? এই কথা বলা যাবে না। আমার কথা খুব সহজ, আমার কথাটা আপনি ঠান্ডা মাথায় শুনেন। শুধু আওয়ামী লীগের না, আওয়ামী লীগের নির্বাচনে এই সিদ্ধান্ত আমি আপনি নিতে পারি না। এই সিদ্ধান্ত জনগণ নেবে নির্বাচনে। এই সিদ্ধান্ত আপনি আমার কথাটা শুনেন ভাই, আপনি ঠান্ডা মাথায় আমার কথাটা শুনেন, তারপরে বলেন। আপনাকে শুনতে হবে, সেটা হচ্ছে জনগণের রায়ের প্রতি আপনাদের এত ভয় কেন? আপনারা এই রায়টি জনগণকে কেন নিতে দিলেন না? জনগণ কি দেখে নাই আওয়ামী লীগ গুলি করেছে? আপনারা জাতীয় পার্টিকে যদি জনগণ ভোট দিয়ে লাল কার্ড দিতে পারে, জনগণ আওয়ামী লীগকেও লাল কার্ড দিত। আপনারা ওই পর্যন্ত গেলেন না কেন? গেলেন না কারণ আপনারা জামাতকে বিরোধী দলের আসনে বসাতে চান। এই চির বিভাজিত রাজনৈতিক সংস্কৃতি তৈরির জন্য আওয়ামী লীগকে জোর করে আমি একেবারেই গ্রহণ করি না। দ্বিতীয় একেবারেই গ্রহণ করি না। জানাচ্ছি আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যন্ত এখানে শেষ করছি গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ। জাতীয় পার্টি